আপনার স্পর্শে পাগল হচ্ছি আমি। রুদ্রের ঠোঁটের কোণে এক জয়ী হাসি ফুটে উঠল। সে এক টানে তুরার পিঠের ব্লাউজের ফিতাটা আলগা করে দিল। সেই উন্মুক্ত পিঠের নরম চামড়ায় নিজের তপ্ত ঠোঁট ডুবিয়ে নাকের ডগা ঘষতে ঘষতে রুদ্র ফিসফিস করল। তাই কতটুকু পাগল হয়েছিস শুনি? রুদ্রের সেই শীতল ঠোঁটের ছোঁয়ায় তুরা শিউরে উঠল। সে রুদ্রকে আরো মরণপণে আঁকড়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক অনেক বেশি। প্লিজ রুদ্র, আমাকে আজ আপনার করে নিন। আমি চাই আপনাকে। রুদ্র যেন হাতে আকাশের চাঁদ পেল। মুহূর্তের মধ্যেই সে তুরাকে এক ঝটকায় পাজাকোলে করে তুলে নিল। তুরার চোখের দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে বুক চিরে আসা স্বরে বলল, আমি কিন্তু এখন অনেক বেশি বেপরোয়া তোরা। নিজের উপর নিয়ন্ত্রণ নেই আমার। আজ হয়তো তোকে অনেক ব্যথা দিয়ে ফেলবো। সামলাতে পারবি তো? তুরা রুদ্রের বুকের লোমশ অংশে নিজের মুখটা আরো বেশি করে গুজে দিয়ে শার্টের কলার খামচে ধরল। কাপা কাপা গলায় শেষবারের মতো আত্মসমর্পণ করে বলল, পারবো। রুদ্র আর এক সেকেন্ড দেরি করলো না। তুরাকে বুকের সাথে লেপ্টে ধরে সে ধীরে কদমে গোলাপের পাপড়ি ছেটানো সেই সাজানো বিছানার দিকে এগিয়ে এলো। রুদ্র তুরাকে বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে নিজের শরীরের ভার তুরার উপর ছেড়ে দিল। তার কপালে আলতো এক চুমু খেয়ে রুদ্র আবেগঘন কণ্ঠে বলল, আই লাভ ইউ। তুরা সেই স্পর্শে চোখ বন্ধ করে শিহরিত কণ্ঠে উত্তর দিল, আই লাভ ইউ টু। রুদ্র আর দেরি করলো না। মুহূর্তের মধ্যেই সে তুরার ঘাড়ে ও গলায় উন্মাদের মতো চুমু খেতে লাগলো। তুরা হাঁপাতে হাঁপাতে রুদ্রের পিঠে হাত রেখে সেই নিবিড় স্পর্শ অনুভব করতে লাগলো। ধীরে ধীরে দুজনের শরীরের আবরণ সরে গেল। তারা একে অপরের সাথে মিলিত হয়ে এক গভীর সুখের জোয়ারে ভাসতে লাগলো। রুদ্র আজ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তার ছোঁয়ার প্রাবল্য তুরার চোখ থেকে অশ্রু গড়িয়ে কানের পাশ দিয়ে বালিশে পড়ছে। রুদ্র বুঝতে পারছে যে তুরার কষ্ট হচ্ছে, কিন্তু সে এতটাই নিয়ন্ত্রণহীন, সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। রুদ্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে এক আদিম উন্মাদনায় তুরাকে নিজের ভালোবাসার বিদ্ধ করতে লাগলো। তার প্রতিটি স্পর্শে ছিল এক তৃষ্ণার্ত শিকারীর তীব্র অধিকারবোধ। তুরা যন্ত্রণায় আর চরম উত্তেজনায় আদিসত্ব দিশেহারা হয়ে রুদ্রের চড়া পিঠে নিজের তীক্ষ্ণ নখ বসিয়ে দিল। নিজের সেই গভীর আঁচড়ে রুদ্রের পিঠ চিরে চুয়ে রক্ত বেরিয়ে আসলেও নেশার বুধ হয়ে থাকা রুদ্র সেই যন্ত্রণা লেশ মাত্র অনুভব করতে পারছিল না, বরং পিঠের সেই জ্বলন তাকে আরো বেশি বেপরোয়া আর বুনো করে তুলেছিল। রুদ্রের তপ্ত নিঃশ্বাস মিলেমিশে ঘরের গুমোট বাতাসকে যেন আগুনের মতো উত্তপ্ত করে তুলল। রুদ্র যেন আজ প্রতিজ্ঞা করেছে তুরার অস্তিত্বের প্রতিটি কণা নিজের মাঝে বিলীন করে দিবে। এভাবেই সময়ের হিসাব ছাপিয়ে রুদ্র হারিয়ে গেল তুরার গহীন অরণ্যে। দীর্ঘ প্রতীক্ষা আর মান অভিমানের দেওয়াল ভেঙে দুটি বিরোহী হৃদয় আর দুটি তৃষ্ণার্ত দেহ আজ পূর্ণতার একে অপরের সাথে একান্ত হয়ে মিশে গেল। তিথি নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আয়ানের বাহুবন্ধন যেন লোহার শিকল। আয়ান তিথিকে বুকের সাথে এমনভাবে পিষে ধরেছে যে মনে হচ্ছে হাড় গোড় সব গুঁড়ো করে এখনই নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে নেবে। আয়ান হাতের মুঠোয় তিথিকে এভাবে গলা কাটা পাখির মতো ছটফট করতে দেখে সে ক্ষিপ্ত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে তিথিকে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? এমন করছিস কেন? আমি তোর বিবাহিত স্বামী, কোনো পরপুরুষ নই যে আমার ছোঁয়ায় তোকে এইভাবে ছটফট করতে হবে। তিথি বড় বড় শ্বাস নিতে নিতে কাঁদো কাঁদো গলায় আর্তনাদ করে উঠল। প্লিজ অ্যান ভাইয়া, আমাকে ছেড়ে দাও। আমি আমার রুমে যাব। আমার একটু ভালো লাগছে না। তোমার নিঃশ্বাসে আমার দম বন্ধ করে দিচ্ছে। আয়ান তিথির কোমরে দু হাত দিয়ে এক হেসকা টানে নিজের শরীরের সাথে লেপ্টে ধরল। আগুনের মতো জ্বলন্ত চোখে তাকিয়ে সে গর্জনের সুরে বলল, কেন? আমি কি তোকে মেরেছি যে তুই জান হাতে নিয়ে পালাতে চাইছিস? বলেই আয়ান আবারও তিথির ঘাড়ের নরম চামড়ায় আর গলায় উন্মাদের মতো মুখ ডুবিয়ে দিল। তার তপ্ত নিঃশ্বাস তিথির শরীরের জ্বালা ধরিয়ে দিচ্ছে। আয়ান অস্পষ্ট সুরে নেশাতুর কণ্ঠে ফিসফিস করে বলল, তিথি প্লিজ, আজ আমাকে তোর মাঝে মিশে যেতে বাধা দিস না। সেদিন যে আঘাতগুলো তোকে দিয়েছিলাম, আজ আদরের ছোঁয়ায় সেই ক্ষতগুলো ভুলিয়ে দিতে দে।
আয়ানের এই বুনো আর আক্রমণাত্মক ভালোবাসা তিথির ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছে। তার সারা শরীর তখন ভয়ে আর ঘৃণায় রিরি করছে। হঠাৎ তিথি প্রচণ্ড শক্তিতে নেশায় চুর হয়ে থাকা আয়ানকে সজোরে এক ধাক্কা মারল। অপ্রস্তুত আয়ান টাল সামলাতে না পেরে কয়েক কদম দূরে ছিটকে গেল। তিথি দেখলো এটাই সুযোগ। সে দ্রুত মেন দরজার দিকে তাকালো, কিন্তু বুঝলো দরজা খুলতে গেলে আয়ান তাকে নিমিষেই ধরে ফেলবে। ঠিক তখনই তার চোখ পড়ল ব্যালকনির দিকে। আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে তিথি উদ্ভ্রান্তে দৌড়ে ব্যালকনিতে ঢুকে পড়ল এবং দ্রুত কাচের পাল্লা টেনে ভেতর থেকে খিল আটকে দিল। তিথির এমন দুঃসাহস দেখে আয়ান এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তার অবাক হওয়াটা চরম আক্রোশের রূপ নিল। সে ধীর পায়ে ব্যালকনির কাচের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তার রক্তবর্ণ চোখ দুটো কাচের ওপার থেকে তিথিকে যেন গিলে খেতে চাইছে। আয়ান দরজার এপাশ থেকে ভারী আর সোপাটে গলায় বলল, তিথি, ভালোই ভালোই বলছি, দরজাটা খুলে রুমে আয়। তোকে আজ আমার চাই। খামোখা জেদ করে আমাকে আর রাগিয়ে দিস না। আমি খেপে গেলে কিন্তু তোকে বাঁচানোর কেউ থাকবে না। তিথি ব্যালকনির রেলিং শক্ত করে ধরে বড় বড় শ্বাস নিচ্ছে। রাতের ঠান্ডা বাতাসেও তার শরীর ঘামছে। সে বুক চিরে চিৎকার করে বলল, মরে যাব, তবু আমি এই দরজা খুলবো না। তোমার মতো একটা অশুভ মানুষের সাথে আমি কিছুতেই থাকবো না। আয়ানের ঠোঁটের কোণে এক পৈশাচিক আর বাঁকা হাসি ফুটে উঠল। সে কাচের উপর তর্জনী দিয়ে টোকা মেরে নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, তাই বুঝি? তুই কি ভেবেছিস এই ঠুনকো কাচের দরজা আমাকে আটকে রাখতে পারবে? আমি যদি একবার এটা ভেঙে ভেতরে আসি, তবে তো শরীরের হাড়গুলো আমি আজ আস্ত রাখবো না। তবে হাড়গুলো ভাঙবো এক অন্যরকম কায়দায় গভীরে গিয়ে। বুঝেছিস তো কোন উপায়ের কথা বলছি? আয়ানের এমন নোংরা আর নির্লজ্জ ইঙ্গিতপূর্ণ কথা শুনে তিথি লজ্জায় আর অপমানে কুঁকড়ে গেল। সে দু হাতে নিজের কান চেপে ধরে গলার সর্বোচ্চ শক্তি দিয়ে চেঁচিয়ে বলল, আয়ন ভাইয়া, তুমি কিন্তু এখন সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মতো মানুষের মুখে সবসময় টেপ লাগিয়ে রাখা উচিত। সারাক্ষণ অসভ্য জানোয়ারের মতো কথা বলতে তোমার একটু বাধে না? ভেতর থেকে আয়ান এবার দাঁতে দাঁত চেপে চরম উন্মাদনায় ফেটে পড়ল। সে কাচের দরজার নিচে হাত চেপে ধরে চাপা গর্জন দিয়ে বলল, আমি যথেষ্ট সভ্যই ছিলাম তিথি। আমাকে এই অসভ্য আর জানোয়ার হওয়ার পথে তুই ঠেলে দিয়েছিস। এখন যখন জানোয়ার বানিয়ে ফেলেছিস, তখন সারা জীবন আমার এই অসভ্যতামি তোকে সহ্য করতেই হবে। 1 ইঞ্চি জায়গাও আজ তোকে ছাড়বো না আমি। দাঁড়া, আসছি আমি। বলেই আয়ান ঝড়ের গতিতে তার স্টাডি রুমের দিকে পা রাখলো। তিথি ওপাশে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে আয়ানকে চেনে, সে জানে এই লোকটা যে কোনো উপায়ে ব্যালকনিতে পৌঁছে যাবে। তিথি মরিয়া হয়ে চারিদিকে তাকালো। হঠাৎ তার চোখ পড়ল ব্যালকনির এক কোণে কাপড় শুকানো জন্য টানানো মোটা প্লাস্টিকের রশিটার দিকে। মরো নয়তো বাঁচো, এই মন্ত্র জপ করে তিথি দ্রুত রশিটা খুলে ফেলল। তারপর রেলিংয়ের সাথে একটা শক্ত গিঁট দিয়ে রশিটার নিচে ঝুলিয়ে দিল। নিজের শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুজে নিয়ে সে এক বুক সাহস নিয়ে রেলিং টপকে নিচে নামতে শুরু করলো। হাত ছিলে যাচ্ছে, কিন্তু প্রাণের ভয়ে সে তখন পাথর। এদিকে আয়ান তার স্টাডি রুম থেকে ডুপ্লিকেট চাবি খুঁজে নিয়ে মুহূর্তেই ব্যালকনির দরজা খুলে ফেলল। কিন্তু ভেতরে ঢুকেই তার পায়ের তলার মাটি সরে গেল। ব্যালকনি একদম ফাঁকা। আয়ান পাগলের মতো চারপাশে তাকালো। তারপর তার চোখ পড়ল রেলিংয়ে বাঁধা সেই রশির দিকে। সে দ্রুত রেলিংয়ের কাছে গিয়ে ঝুঁকে দেখল তিথি মাঝপথে ঝুলে ঝুলে নামছে। তিথিকে এভাবে পালাতে দেখে আয়ানের মাথায় যেন শয়তান সাওয়ার হলো। সে রাগে না ফেটে বরং এক অদ্ভুত বাঁকা হাসি হাসলো। আয়ান নিচু হয়ে রশির গিঁটটা ঝটপট খুলে ফেলল। তিথি তখন নিচ দিয়ে নামার চেষ্টা করছিল। ঠিক তখনই রশিটা আলগা হয়ে যাওয়ায় সে বিকট এক চিৎকার দিয়ে নিচে পড়ে যেতে লাগলো। কিন্তু আয়ান পুরোপুরি ছাড়ল না। সে রশিটা টেনে তিথিকে শূন্যে ঝুলিয়ে দিল এবং রেলিংয়ের সাথে আবারও এমনভাবে বাঁধলো যে তিথি এখন মাটির কয়েক ফুট উপরে দোল খাচ্ছে। তিথি এখন দিশেহারা। সে না পারছে নিচে নামতে, না পারছে উপরে উঠতে। বাতাসের তোড়ে সে কোনো
পেন্ডুলামের মতো এদিকে ওদিকে দোল খাচ্ছে। সে বুঝতে পারছে আয়ান যদি এখন রশিটা ছেড়ে দেয় অথবা রশিটা ছিঁড়ে যায় তবে তার কোমরের হাড় আর আস্ত থাকবে না। সে কান্নায় ভেঙে পড়ে উপরের দিকে তাকে চিৎকার করে বলল, আয়ন ভাই প্লিজ এমন করো না, আমি পড়ে যাব, দয়া করো। আয়ান রেলিংয়ে হাত রেখে উপর থেকে তিথির এই অসহায়ত্ব উপভোগ করতে করতে ঠান্ডা গলায় বলল, কি বললি? পালাবি? আমার হাত থেকে রেহাই পাবি? এখন ওইভাবেই থাক ঝুলে, দেখি তোর এই রূপের গর্ব তোকে উপরে টেনে তোলে কিনা। তিথি এখন শূন্যে ঝুলে থাকা অবস্থায় ডুকরে কেঁদে উঠল। তার দু হাতে রশি ধরায় শক্তি ফুরিয়ে যাচ্ছে। সে ভিজে যাওয়া গলায় আর্তনাদ করে বলল, আয়ন ভাইয়া কেন এমন করছো তুমি? তুমি তো আমাকে কোনোদিন সহ্যই করতে পারতে না, দুচোখে দেখতেও পারো না, তবে কেন আজ আমার শরীরটা এইভাবে চাইছো? আয়ান রেলিংয়ে হেলান দিয়ে একদম স্বাভাবিক কিন্তু গম্ভীর কণ্ঠে জবাব দিল, কারণ তুই আমার বিবাহিত স্ত্রী তিথি, তোর ওপর আমার সবটুকু অধিকার আছে। তোর শরীরের প্রতিটা বিন্দুতে মিশে যাওয়ার অধিকারও আমার আছে। তিথি কান্নার তোড়ে হেসকি তুলে বলল, কিন্তু তুমি তো বলেছিলে আমাকে কোনোদিন বউ হিসেবে মানবে না, তাহলে আজ কেন এই কথা বলছো? আয়ানের চোখে এক অন্ধকার আকাঙ্ক্ষা খেলা করে গেল। সে নিচু হয়ে তিথির দিকে তাকে বাঁকা হেসে বলল, মানে না বলেছিলাম, কিন্তু কোনোদিন মানব না এমন কথা তো বলিনি। এখন তোকে আমি মনে প্রাণে আমার অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নিয়েছি, তাই জেদ ছাড়, এখন ভালোই ভালোই ওপরে উঠে আয়। দুজন মিলে আজ রাতটা এমনভাবে কাটাবো যেন এই বাসর ঘরের খাটটাও আমাদের উন্মাদনা সইতে না পেরে ভেঙে যায়। তিথি এবার হাউমাউ করে কেঁদে দিল। আয়ানের এই নির্লজ্জ আর বেপরোয়া কথাগুলো তার কানে শিশার মতো বিচ্ছে। আয়ান তিথির এই চরম অসহায়ত্ব আর কান্না দেখে মনে মনে এক পৈশাচিক আনন্দ পেল। সে রেলিং এর উপর তালের মতো হাত চাপড়াতে চাপড়াতে বলল, দিও না গো বাসর ঘরে তিথিকে আর জ্বালা, অন্ধকারে বন্ধ ঘরে সইবে না এ পালা, আমার আদর সইতে না পেরে পাখি যাবে মরিয়া, বাসর খাট ভাঙবো আজ তোকে বুকে ধরিয়া। এই লাইনগুলো বলেই আয়ান হঠাৎ রেলিং এর উপর দিয়ে নিচের দিকে ঝুঁকে ঝুলে থাকা তিথিকে খুব আদরে গলায় ডাক দিল। তিথি। তিথি কাঁদতে কাঁদতে আর অপমানে জ্বলে উঠে রাগী চোখে উপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কি? আয়ান এক মুহূর্ত সময় নিল, তারপর তিথির দিকে তাকিয়ে একটা বাঁকা চোখ টিপে বাতাসে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে নেশাতুর কণ্ঠে বলল, আয় আদরিও। আয়ানের এমন নির্লজ্জ রসিকতা দেখে তিথির পিত্তি জ্বলে গেল। সে রাগে আর যন্ত্রণায় রশিটা আরো শক্ত করে খামচে ধরল। আয়ানের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য সে গলার সর্বোচ্চ শক্তি দিয়ে ঘৃণা ভরে পাল্টা জবাব দিল। আই পুকিও। আয়ান এই কথা শুনে বিন্দুমাত্র রাগল না, বরং তার শয়তানি হাসিটা আরো চওড়া হলো। সে নেশার ঘরে থাকা দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে দাঁতে ঠোঁট চেপে বলল, আয় দেখাই। তিথি অবাক আর আতঙ্কিত হয়ে আবারও জিজ্ঞেস করল, কি দেখাবে? আয়ান এবার একদম নিচু হয়ে রেলিং থেকে তিথির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার পুক্কি। আয়ানের কথা শুনে তিথির গা ঘিন ঘিন করে উঠল। সে উপরের দিকে না তাকিয়ে বরং নিচের দিকে মুখ করে রাগে থুতু ফেলল। তারপর দাঁতে দাঁত চেপে প্রচন্ড ঘৃণা ভরে ক্যাস ক্যাস করে বলল, ওয়াক থু, তোমার কি একটু লজ্জা করে না এসব বলতে? আয়ান এবার রেলিংটা দু হাতে লোহার মতো শক্ত করে চেপে ধরল। তিথির মুখে এমন কথা শুনে তার মাথার রগগুলো রাগে দপদপ করতে লাগলো। সে উপর থেকে নিচের দিকে ঝুঁকে তীক্ষ্ণ আর আক্রমণাত্মক গলায় গর্জে উঠল, ওরে শালের বাচ্চা শালি রে, আগুনে কেরোসিন ঢেলে দিয়ে আবার কষ, তোমার লজ্জা করে না? তোরে খালি একবার বিছানায় পাইয়া লই, দেখ তোর কি অবস্থা আমি করি। তিথি আর কোনো কথা বলল না। রাগে ঘৃণায় ফুপাতে ফুপাতে রশি আঁকড়ে ঝুলে রইল। আয়ান উপর থেকে ওর এই জেদ দেখে বুঝে নিল যে সহজে কাজ হবে না। তিথি যে রীতিমতো ঘাড় তেরামি করছে সেটা আয়ানের মাথায় চড়ে বসল। মুহূর্তের মধ্যেই আয়ান নিজের গায়ের শার্টের বোতামগুলো এক এক করে
ছিঁড়ে ফেলার মতো করে খুলে ফেলল এবং শার্টটা দূরে ছুঁড়ে মারল। তিথি আর চোখে উপরের দিকে তাকিয়ে আয়ানের পেশিবহুল অনাবৃত বুক আর কাঁধ দেখে কুঁকড়ে গেল। ভয়ে আর অস্বস্তিতে তোতলাতে তোতলাতে সে জিজ্ঞেস করল, তুমি শার্ট খুললে কেন? আয়ান তখন রেলিংয়ে বাঁধা রশির গিঁটটা খোলার উপক্রম করছে। সে বাঁকা হেসে অত্যন্ত ঠান্ডা আর নেশাতুর গলায় বলল, কি করব বল? নিজে যখন উপরে আসবি না তখন আমারই তো তোর কাছে যেতে হয়, তাই আমি নিচে আসছি। আর শার্ট কেন খুললাম জানিস? কারণ আজ আমি তোকে ওই ঝুলে থাকা অবস্থাতেই আদর করব। রশিবে নিচে যাওয়ার পর তো আর শার্ট খোলার মতন হাত খালি থাকবে না, তাই আগেই নিজেকে তৈরি করে নিলাম। তিথি আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। আয়ান রশিটা নিজের এক হাতে পেঁচিয়ে ধরে আরো নিচু হয়ে ফিসফিস করে বলল, আজ শ্রোতারা জানবে আমি আয়ান খান তোকে মাঝ আকাশে ঝুলে ঝুলে আদর করেছি। আজ তোর কোনো বাহানা, কোনো দেয়াল আমাকে আটকাতে পারবে না। তৈরি হও তিথি, তোর যমদূত আসছে। কথাটা বলেই আয়ান কোনো পরিণতির কথা না ভেবে রেলিং টপকে এক লাফে রশিটা হাতে পেঁচিয়ে নিচে নামতে শুরু করলো। তিথি ভয়ে আর চরম আতঙ্কে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। আয়ান যে এতটা বেপরোয়া আর নির্লজ্জ হতে পারে তা তিথি আজ হাড়ের মধ্যে টের পাচ্ছে। শূন্যে ঝুলে থাকা অবস্থায় আজ যে আয়ানের হাত থেকে স্থির পাওয়ার কোনো পথ নেই, সেটা বুঝতে পেরে তার শরীর অবশ হয়ে এলো। তিথির ভাবনার মাঝেই হুট করে নিজের কোমর কারো বলিষ্ঠ আর শীতল হাতের স্পর্শ অনুভব করলো। তিথি চমকে উঠে চোখ মেলে দেখলো আয়ান এক হাতে রশি ধরে অন্য হাতে ওর কোমর আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরেছে। মাঝ আকাশে ঝুলে থাকা অবস্থায় আয়ান এক হ্যাঁচকা টানে তিথিকে নিজের নগ্ন বুকের সাথে লেপ্টে ধরল। তাদের দুজনের তপ্ত নিঃশ্বাস তখন একে অপরের মুখে আশ্রে পড়ছে। আয়ান তিথির ভয়ার্ত চোখের দিকে কামনার দৃষ্টিতে তাকিয়ে গাঢ় স্বরে ফিসফিস করে বলল, আই স্টার্টেড উইথ ইউ, কিস মি তিথি। তিথি প্রতিবাদ করার জন্য মুখ খুলতে যাবে, কিন্তু তার আগেই আয়ান কোনো সুযোগ না দিয়ে ক্ষুধার্তের মতো তিথির নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মাঝ আকাশে রশিতে ঝুলে থাকা অবস্থায় আয়ান উন্মাদের মতো তিথির ঠোঁট চুষতে লাগলো। তিথির সারা শরীর তখন কাঁপছে, কিন্তু আয়ানের সেই বুনো আর নেশাতুর স্পর্শের তীব্রতায় সে ক্রমশ দিশেহারা হয়ে পড়ল। রাতের শীতল হাওয়া দুলতে থাকা দুটি শরীর যেন আগুনের উত্তাপে একে অপরে পুড়িয়ে দিচ্ছে। আয়ান যেন আজ প্রতিজ্ঞা করেছে এই শূন্যতেই তিথির সবটুকু অহংকার নিজের করে নেবে। টানা 5 মিনিট ঠোঁটে ঠোঁট কামড়ে থাকার পর আয়ান যখন তিথিকে ছাড়লো তখন দুজনেরই দম বন্ধ হওয়ার দশা। ঝুলে থাকা অবস্থায় শরীরের সবটুকু শক্তি যেন এই একটু চুম্বনে শেষ হয়ে গিয়েছে। তিথি দিশেহারা হয়ে আয়ানের নগ্ন কাত জাপটে ধরে হাপড়ের মতো বড় বড় শ্বাস নিতে লাগলো। আয়ানের তপ্ত নিঃশ্বাস তখন তিথির ভেজার ঠোঁটে আছড়ে পড়ছে। মুহূর্তের মধ্যে আয়ান তার কোমরে থাকা রশিটা দিয়ে নিজেকে আর তিথিকে একদম আষ্টেপৃষ্টে বেঁধে ফেলল। এখন আর পড়ে যাওয়ার ভয় নেই, বরং একটি শরীর অন্যটির সাথে সিমেন্টের মতো লেপ্টে আছে। তিথি কাঁপতে কাঁপতে আয়ানের চোখের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, আয়ান, তুমি একটা আস্ত পাগল সাইকো। এই মরণ ঝুঁকির মধ্যে তুমি এইসব কি করছো? আমাদের প্রাণটাও তো যেতে পারতো। আয়ান বাঁকা হাসলো, সেই হাসিতে বুনো আকাঙ্ক্ষা। ডান হাতের উপরের রশিটা শক্ত করে ধরে অন্য হাতে তিথির উন্মুক্ত পিঠ নিজের দিকে পিষে ধরল। তারপর আচমকা তিথির ঘাড়ের নরম চামড়ায় বুনো এক কামড় বসিয়ে দিয়ে ফিসফিস করে বলল, এটা হবে আমাদের জীবনের বেস্ট বাসর। পুরো ইতিহাস সাক্ষী হয়ে থাকবে আয়ন খান তোকে আজ মেঘের মতন উড়ে উড়ে ভালোবেসেছে। এমন বাসর পৃথিবীর আর কোনো প্রেমিক কোনোদিন করতে পারেনি। তিথি যন্ত্রণায় আর কামনার তীব্রতায় একটা তীব্র চিৎকার করে উঠল। ভয়ে আর উত্তেজনায় ওর শরীর নীল হয়ে আসছে। সে আয়ানের ঘাড় আরো শক্ত করে জড়িয়ে ধরে আকুতি জানালো, প্লিজ আয়ন ভাইয়া, নিচে নামো, আমার খুব খারাপ লাগছে, সারা শরীর কেমন করছে।
আয়ান কোনো কথা না বলেই তিথিকে কাছে নিয়ে নিল। তারপর তাদের নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস মেলে গেল ঝুলন্ত অবস্থায়। শুধু তাই না, আয়ান তার পাগলামি নিচে নেমে দোলনায় আম গাছের নিচে সুইমিং পুলে দেখালো। আয়ানের পাগলামি শেষ হলে আয়ান পানি থেকে তিথিকে কোলে তুলে নিয়ে ডাঙ্গায় উঠল। তিথি আয়ানের বুকে মুখ গুজে দিয়ে থরথর করে কাঁপছে। তাদের দুজনের শরীর ভিজে একাকার হয়ে গেছে। আয়ানের ভেজা চুলের পানি টুপটুপ করে তিথির মুখে আর গালে পড়ছে, যা তিথির কাঁপুনি আরো বাড়িয়ে দিচ্ছে। আয়ান তিথিকে নিয়ে অতি সন্তর্পণে সেই ব্যালকনির সামনে এনে দাঁড় করিয়ে দিল। তিথি দাঁড়াতে গেল, কিন্তু তার পা দুটো যেন ব্যথায় আর ক্লান্তিতে জমে পাথর হয়ে গেছে। শরীরের সবটুকু শক্তি যেন সেই পানির নিচেই শেষ হয়ে গেছে। আয়ান নিচ থেকে পরে থাকা শাড়িটা তুলে তিথির গায়ে আলতো করে পেঁচিয়ে দিল। তিথি তখন শীতে আর আতঙ্কে কাঁপছে। সে আয়ানের দিকে ঝাপসা চোখে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি যে এতটা সাইকো হতে পারো তা আমার মনের ভুলও জানা ছিল না। একটা আস্ত মাথা মেন্টাল পাগল তুমি। নিজের জীবনে পরোয়া নেই, আমার কথা তো একবারও ভাবলে না। আয়ান তিথির কথা শুনে শব্দ করে হাসল না, বরং তার সেই চেনা বাঁকা হাসি দিল। সে তিথির ভেজা চুলের আঙ্গুলে চালিয়ে মুখটা একটু উঁচু করে ধরল। আয়ানের চোখে তখন সেই নেশা আর বিজয়ের আভা। আয়ান ফিসফিস করে বলল, পাগল তো তোকে কাছে পাওয়ার দিন থেকেই হয়ে গেছি রে তিথি। আর এই পাগলামিটা না থাকলে কি আর আজকের এই রাতটা এমন ইতিহাস হয়ে থাকতো? এখন বেশি কথা না বলেই চল, রশিবে উপরে উঠতে হবে। নাকি এখন এই অবস্থাতেই সদর দরজা দিয়ে ঢুকে সবাইকে আমাদের এই বাসরের গল্প শোনাবি? আয়ানের কথা শুনে তিথি প্রায় চিৎকার করে উঠার মতো গলায় বলল, কি এখন এই অবসন্ন শরীর নিয়ে আমি আবার রশিবে উপরে উঠবো? তুমি কি আমার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট রেখেছ? একটা দানবের মতো নিজের সবটুকু শক্তি দিয়ে আমার উপর রাজত্ব করলে। আমার সাহসের ব্যথায় কুকড়ে যাচ্ছে। আমি এক পা নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আয়ান তিথির এমন অসহায় আর্তনাদ শুনে একদোলা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসি ফুটে উঠল। সে তিথির কানের কাছে মুখ নিয়ে কামুক কণ্ঠে বলল, ভালোই তো হয়েছে। এখন প্রতিটা পদক্ষেপে, শরীরের প্রতিটা ভাঁজে তোর মনে হবে যে সেখানে আমার ছোঁয়া আছে। এই ব্যথাটাই তোকে সারা রাত মনে করিয়ে দেবে তুই আয়ন খানের বউ, আর ব্যথাটা আয়নের আদরের ব্যথা। তিথি আর কোনো উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। তার শরীর তখনও ঠান্ডায় আর ক্লান্তিতে থরথর করে কাঁপছে। আয়ান এবার তিথিকে একবার আপাত মস্তক খুঁটিয়ে দেখল। তারপর কোনো কথা না বলে আয়ান হঠাৎ সেই ঝুলে থাকা রশিটা দু হাতে শক্ত করে ধরল। তিথি অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে দেখল আয়ান একাই অত্যন্ত ক্ষিপ্ততার সাথে রশি বেয়ে উপরে উঠতে শুরু করেছে। তিথি নিচে দাঁড়িয়ে হতভম্ব হয়ে ভাবছে, এই মানুষটা কি আসলেই রক্ত মাংসের মানুষ? এত কিছু হওয়ার পর তার শরীরে এত শক্তি কোথা থেকে আসে? সে একা উপরে উঠে যাচ্ছে কেন? তাকে কি নিচে এই অন্ধকারে ফেলে রেখে যাবে? তিথির ভাবনার মাঝেই আয়ান উপরে উঠে গিয়ে একবার বুক ভরে শ্বাস নিল। নিজেকে কিছুটা শান্ত করে নিয়ে আয়ান উপর থেকে ঝুঁকে তিথির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, রশিটা ধর, তুই শুধু দুই হাতে শক্ত করে ধরে থাকবি, আমি টেনে তুলবো, একদম ভয় পাবি না। তিথি প্রথমে কিছুটা ইতস্তত করলেও শরীরের ব্যথা আর নিচ থেকে উপরে ওঠার শক্তি পাচ্ছিল না। সে ধীরে ধীরে রশিটা দু হাতে শক্ত করে মুঠো করে ধরল। আয়ান উপর থেকে নিজের সবটুকু গায়ের জোর খাটিয়ে রশিটা টেনে টেনে তিথিকে উপরে তুলতে লাগলো। তিথি যখন রেলিং এর কাছাকাছি পৌঁছালো, আয়ান দ্রুত হাত বাড়িয়ে তাকে একদম পাজা করে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে দাঁড় করিয়ে দিল। পায়ের নিচে শক্ত মেঝে পেতেই তিথির যেন হুঁশ ফিরল। আয়ানের শরীরের স্পর্শ আর বাইরের সেই উন্মাতাল স্মৃতিগুলো তখনও তার শরীরে কাটা দিচ্ছে। তিথি এক মুহূর্তেই আর সেখানে দাঁড়ালো না। অনেক কষ্টে শরীর টেনে টেনে পা টেনে হেঁটে সে রুমে ঢুকলো। আয়ান তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের হাঁপানো শ্বাস সামলাচ্ছে। তিথি দ্রুত আলমারি থেকে নিজের শুকনো কাপড়গুলো বের করে নিল এবং আয়ানের দিকে একবারও না তাকে সোজাসুজি ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল।
গোসল শেষ করে তিথি শুকনো কাপড় পরে রুমে আসার সাথে সাথেই আয়ান এক অদ্ভুত চোখের ইশারা দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তিথি আয়ানের সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো মুছতে মুছতে বিড়বিড় করে তাকে গালি দিতে লাগলো। কিছুক্ষণ পর আয়ান গোসল শেষ করে কোমরে শুধু একটা তোয়ালে জড়িয়ে বের হয়ে এলো। আয়ানকে এই অবস্থায় দেখে তিথি দ্রুত নিজের নজর সরিয়ে নিল এবং অন্যদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য, লাজ শরম সব কি ধুয়ে মুছে খেয়ে ফেলেছ? আয়ানের কানে তিথির কথাগুলো ঠিকই পৌঁছালো। আয়ান তোয়ালে দিয়ে নিজের ভেজা চুল মুছতে মুছতে নির্বাক ভঙ্গিতে বলল, এভাবে নাক কুচকানোর দরকার নেই। এমনিতেই তুই আমার সব দেখেছিস আর আমিও তোরটা দেখেছি, নতুন করে লুকানোর তো কিছুই নেই। আয়ানের মুখে এমন নির্লজ্জ কথা শুনে তিথির রাগে আর লজ্জায় কান দিয়ে যেন আগুন বের হতে লাগলো। তার ইচ্ছে করছে এখনই গিয়ে আয়ানের মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলতে। আয়ান আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নিল। তারপর তিথিকে ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হেসে বলল, কিরে, দাঁড়িয়েছিস কেন? নাকি আবারও গেম খেলবি? তিথি এবার একদম রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, কিছু খেলুম না, দরজা খুলে দাও। লক করে রেখেছো কেন? আমি আমার রুমে যাব। তিথির কথা শুনে আয়ান সেই শয়তানি হাসিটা দিল। সে আগে থেকেই জানতো তিথি চলে যেতে চাইবে, তাই সে সতর্ক হয়ে আগেই দরজা চাবি দিয়ে লক করে রেখেছে। আয়ান ধীরে ধীরে তিথির দিকে এগোতে শুরু করলো। তার চোখের সেই শিকারী দৃষ্টিটা আবার ফিরে এসেছে। আয়ান ধীর লয়ে বলল, কোথায় যাবি? তিথি ভয়ে আর রাগে পিছাতে পিছাতে দেওয়ালের সাথে মিশে গেল। সে আর্তনাদ করে বলল, আমার রুমে যাব। তোমার আশা তো পূরণ হয়ে গিয়েছে, এখন আর আটকে রেখেছো কেন? আমাকে যেতে দাও। আমি তোমার মতো একটা জানোয়ারের সাথে এক ঘরে আর এক মুহূর্ত থাকবো না। আয়ান এগোতে এগোতে তিথিকে এক হাতে দেওয়ালের সাথে আবদ্ধ করে ফেলল। আয়ানের চোখের দৃষ্টিতে একরোখা জেদ। সে তিথির খুব কাছে মুখ নিয়ে গিয়ে গাঢ় স্বরে বলল, তোকে কে বলেছে আমার আশা পূরণ হয়েছে? আমার আশা তখনই পূরণ হবে যখন তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। সকালবেলা উঠে তোর মুখটা আগে দেখব। সকালবেলা ঘুম ভাঙলে যখন তোকে আমার বুকের মাঝে আবিষ্কার করব, তখনই আমার আশা পূরণ হবে। শোন, এখন থেকেই এইটাই তোর রুম। এই রুম থেকে বের হওয়ার কথা ভুলেও কল্পনা করবি না, বুঝেছিস? কথাটা শেষ করে আয়ান কোনো সুযোগ না দিয়ে তিথিকে এক ঝটকায় কোলে তুলে নিল। তিথি অপ্রস্তুত হয়ে হাত পা ছুঁড়ে ছটফট করতে লাগলো, কিন্তু আয়ানের লৌহ কঠিন বাঁধন আগলা হলো না। আয়ান তিথিকে বিছানায় নিয়ে এসে শুয়ে দিল এবং মুহূর্তেই তাকে কোল বালিশের মতো আষ্টেপৃষ্টে বুকের সাথে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। তিথি আয়ানের শক্ত বুকের উপর দু হাত দিয়ে অনবরত ধাক্কা দিতে দিতে চেঁচিয়ে বলল, আনবার ছাড়ো বলছি, আমার একদম সহ্য হচ্ছে না তোমাকে। প্লিজ মুক্তি দাও আমাকে। আয়ান এবার চোখ না খুলেই তিথিকে আরো শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। তার কণ্ঠস্বরে এক ধরনের গম্ভীর হুঁশিয়ারি ছিল। সে চিবুক চেপে ধরে বলল, ডোন্ট ডিস্টার্ব মি বউ। একবার শাওয়ার নেওয়াইছি, আর বাধ্য করিস না শাওয়ার নেওয়াইতে। চুপচাপ এই বুকের মধ্যে পড়ে থাক, নইলে রাতটা কিন্তু আরো লম্বা হবে। আয়ানের এই সোজা সবটা হুমকিতে তিথি একদম জমে গেল। সে জানে এই মানুষটা যা বলে তা করতে দ্বিধা করে না। রাতের সেই উতাল স্মৃতির রেশ এখনো তিথির শরীরে টাটকা। সে আর ধস্তাধস্তি করার সাহস পেল না। আয়ানের গায়ের ঘ্রাণ আর তার বুকের ধুকবুকানি শুনতে শুনতে তিথি স্থির হয়ে পড়ে রইল। রাতটা শেষ পথে। ভোরের হালকা একটা ঠান্ডা আভা চারপাশকে ঘিরে ধরেছে। আরশির হঠাৎ ঘুম ভাঙল দূর থেকে ভেসে আসা একটি মিষ্টি অথচ বিঘন্ন গিটারের আওয়াজে। সে পাশে তাকিয়ে দেখে বিছানায় শিহাব নেই। আরশির চোখ ডলতে ডলতে বিছানা থেকে নেমে আসলো, ভেঙ্গে হেঁটে হেঁটে ব্যালকনিতে এলো। দরজায় দাঁড়াতেই সে দেখলো ব্যালকনির চেয়ারে বসে শিহাব আপন মনে গিটার বাজাচ্ছে। ভোরের আবসা আলোয় শিহাবের অববয়টা এক রহস্যময় রূপ নিয়েছে। হঠাৎ আরশি শুনতে পেল শিহাবের সেই দরদি কণ্ঠে গান। শিহাব চোখ বন্ধ করে গিটারের আঙ্গুল চালিয়ে গেয়ে উঠল, আমার মন খারাপের সুর ভেসে গেছে যত দূর। আর
আরশি দরজায় দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। শিহাবের গলার সেই সুর যেন ভোরের বাতাসের সাথে মিশে তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। শিহাব আবারও গিটারের ঝংকার তুলল। তার কণ্ঠস্বর এবার আরো গভীর আর হাহাকারে ভরা। তুমি শুনতে কি পাও এই গান, যাক না দিন এমন, তোমাকে ভেবে ভেবে হয়ে যাক আজ প্রতীক্ষার অবসান। গানের প্রতিটা শব্দ শিহাবের বুক চিরে বেরিয়ে আসছে। সে আবারও ধরল। লুকিয়ে থাক শীতের কুয়াশায় ভেজা দু চোখ, লুকিয়ে রাখা যত গল্প সব স্মৃতি হয়ে পড়ে থাক। গানটা শেষ করে শিহাবের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কম্পমান সুরটা থমকে গেল। সে তখনও বুঝতে পারেনি আরশি পেছনে দাঁড়িয়ে সবটা দেখছে আর শুনছে। শিহাবের কাঁধ দুটো যেন ক্লান্তিতে নুয়ে আছে। আরশি ধীরে ধীরে শিহাবের পাশে এসে দাঁড়ালো। ভোরের স্নিগ্ধ বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছে, কিন্তু শিহাবের চারপাশে যেন এক বিষণ্ণতার দেওয়াল তৈরি হয়ে আছে। শিহাব যখন নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করতে পারল, তখন সে চমকে তাকালো। আরশিকে দেখে শিহাবের বুকটা ধক করে উঠল। সে ভাবতেও পারেনি আরশি তার এই দুর্বল মুহূর্তটা দেখে ফেলবে। শিহাব তাড়াতাড়ি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে ফেলার চেষ্টা করলো। তার কণ্ঠস্বর কাঁপছে, কথাগুলো ঠিক মতো গুছিয়ে বলতে পারছে না সে। শিহাব আমতা আমতা করে বলল, আরশি, তুমি এখানে ঘুমাওনি? শিহাবের অপ্রস্তুত চেহারা দেখে আরশির বুকের ভেতরটা হু হু করে উঠল। যে মানুষটা সব সময় পাহাড়ের মতো অটল থাকে, সেই মানুষটার চোখের জল আরশিকে এক নিমিষেই অপরাধী করে দিল। আরশি কোনো উত্তর দিল না, শুধু অপলক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে রইল। শিহাব গিটারটা এক পাশে সরিয়ে রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে আরশির চোখের দিকে তাকাতে পারছে না, বারবার নজর সরিয়ে নিচ্ছে। শিহাব আবার বলল, আসলে হঠাৎ ঘুম ভেঙে গেল তো, তাই একটু গিটারটা নিয়ে বসলাম। আরশি এবার সাহস করে শিহাবের চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানেন, আমি কখনো কাউকে ভালোবাসিনি, কারোর প্রতি মন খুলে দেওয়ার সাহস কোনোদিন পাইনি, কাউকে নিয়ে কখনো স্বপ্ন দেখিনি, ভবিষ্যতে কোনো কল্পচিত্র আঁকিনি। আমার হৃদয়ে কারোর জন্য কখনো সকাল ফুটেনি, কারোর জন্য সন্ধ্যা নেমে আসেনি, কিন্তু অদ্ভুতভাবে আরশি এবার ব্যালকনির রেলিংটা দু হাতে শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার একাকিত্বের জীবনে আপনি সেই পুরুষ যাকে দেখে প্রথমবার মনে হলো আমি তার সাথে থাকতে চাই। আরশি এবার এক ঝটকায় শিহাবের সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর এবার একদম কাঁদো কাঁদো হয়ে গেছে, চোখের কোণে জল চিকচিক করছে। আরশি আর নিজেকে সামলাতে পারল না, সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ শিহাব, আমি আপনার সাথে থাকতে চাই, আমাকে আপনি কখনো ছেড়ে দিয়েন না। যদি কোনোদিন আমায় ভালোবাসতে না পারেন, আমি কখনো আপনাকে দোষ দেব না। আপনার বুকের মাঝে ঘুমাতে না দিলেও আমার কোনো অভিযোগ থাকবে না। আরশি এবার অসহায়ভাবে নিজের হাত দুটো জোর করে শিহাবের সামনে দাঁড়ালো। তার গলার স্বর কান্নায় ভেঙে পড়ল। তো যদি আপনার পায়ের কাছে সামান্য এক আশ্রয় পাই, তবে শুধু সেই সামান্য আশ্রয়টুকুই আমাকে দিয়েন। আমি সেই সামান্য আশ্রয়টুকু আঁকড়ে ধরে সারা জীবন কাটিয়ে দেব, এক বিন্দু অভিযোগ ছাড়া, এক বিন্দু আফসোস ছাড়া। কথাগুলো বলেই আরশি শিহাবকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। শিহাবের বুকের মাঝে মুখ গুজে দিয়ে আরশি তার হৃৎপিণ্ডের ধুকবুগানি শুনতে পাচ্ছিল। কান্নায় ভেঙে পড়া গলায় আরশি আবার বলতে লাগলো, শিহাব, আমি আপনাকে ভালোবাসি, আমি এই জীবনটা আপনার সাথেই কাটাতে চাই। আমি জানি আমি হয়তো কোনোদিন দূরের জায়গাটা নিতে পারবো না, তার শূন্যস্থান পূরণ করার সাধ্য আমার নেই, কিন্তু আমি কথা দিচ্ছি শিহাব, আমি আপনার চেষ্টা করবো আপনাকে ভালো রাখতে, চেষ্টা করবো আপনার ওই বিষণ্ণ মুখে অন্তত একটুখানি হাসি ফোটাতে। প্লিজ শিহাব, তবু আমাকে কখনো ছেড়ে দিয়েন না। আরশির কথাগুলো শুনে শিহাব একদম পাথর হয়ে গেল। তার মনে হলো পায়ের নিচের মাটিটা যেন দুলছে।
মুখ থেকে এক টুকরো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে গলার স্বর কেউ অদৃশ্য কোনো শক্তিতে টেনে ধরে রেখেছে। শিহাবের সারা শরীর অবশ হয়ে আসছে। কেবল বুকের বাঁ পাশে এক তীব্র স্পন্দন সে অনুভব করতে পারছে। আরশির চোখের পানি শিহাবের টি শার্টের উপর দিয়ে চুইয়ে তার উষ্ণ চামড়া স্পর্শ করছে। সেই নোনা জলের উত্তাপ শিহাবের হৃদয়ের গভীরে গিয়ে আছড়ে পড়ল। শিহাব স্তব্ধ হয়ে সামনের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। যে আরশিকে সে এতদিন ধোয়া ছোঁয়ার বাইরে কেউ মনে করে, তো সেই আরশি আজ তার বুকে মুখ গুজে এভাবে নিংড়ে দেওয়া ভালোবাসার কথা বলছে। শিহাবকে কিছু বলতে না দেখে আরশি এবার ধীরে ধীরে শিহাবকে ছেড়ে দিল। সে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে মাথা নিচু করে ওড়নার খুঁট দিয়ে চোখের পানি মুছল। একটা দীর্ঘ নীরবতা ব্যালকনিতে ঝুলে রইল। আরশি আশা করেছিল শিহাব হয়তো অত্যন্ত তাকে একটু সান্ত্বনা দিবে, কিন্তু শিহাবের প্রতিক্রিয়া তাকে অবাক করে দিল। শিহাব একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর খুব নিরুত্তাপ গলায় বলল, আমার খুব ঘুম আসছে, এখন ঘুমাবো, গুড নাইট। কথাটা বলেই শিহাব আরশির উত্তরের অপেক্ষা না করে গুমোট মুখে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তার এই নির্লিপ্ততা আরশিকে এক মুহূর্তের জন্য পাথরের মতো নিস্তব্ধ করে দিল। আরশি ব্যালকনিতে একা দাঁড়িয়ে রইল। ভোরের ঠান্ডা হাওয়া তার ভেজা গালে এসে লাগছে। আরশি শিহাবের চলে যাওয়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, জানি আজ আমার কথার উত্তরগুলো আপনার কাছে নেই, আমাকে এভাবে এড়িয়ে গিয়ে বাঁচতে চাইছেন তো। কিন্তু শিহাব, আরশিও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী না। এই কথাগুলো উত্তর আপনাকে দিতেই হবে, আজকে হোক বা কাল। এই জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব। আপনার ওই পাথরের মতো মনে আমি ভালোবাসা জাগিয়ে ছাড়বো। সকালবেলার সোনাঝরা রোদ জানালার পর্দা ভেদ করে এসে সরাসরি তুরার চোখে মুখে পড়ল। সেই তপ্ত ছোঁয়ায় তুরার কাঁচা ঘুমটা পাতলা হয়ে আসছে। সে ধীরে ধীরে চোখের পাতা মেলে চাইল, কিন্তু পরক্ষণেই থমকে গেল। নিজেকে আবিষ্কার করলো রুদ্রের বলিষ্ঠ দু বাহুর বাঁধনে। রুদ্র তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। মুহূর্তেই গত রাতের সব স্মৃতি তুরার মনের আয়নায় ভেসে উঠল। লজ্জায় লাল হয়ে গেল তার ফর্সা গাল দুটো। সে তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে কম্বলের নিচে গুটিসুটি মেরে লুকিয়ে পড়ল। তুরার এই হুটুপুটি আর কাচুমাচু ভাব দেখে রুদ্রের ঘুমটা ভেঙে গেল। সে এক চোখ খুলে তুরাকে কম্বলের নিচে অমন করতে দেখে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলালো। রুদ্র গলাটা একটু নামিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, কি রে বউ, রাতে কি মন ভরেনি? আবার আদর করতে হবে নাকি? সমস্যা নেই, তুই চাইলে আমি এখনই রাজি। রুদ্রের কথা শুনে তুরা যেন আকাশ থেকে পড়ল। সে কম্বলের ভেতর থেকেই রুদ্রকে এক ধাক্কা দিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, আপনি একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। সারা রাত জ্বালিয়ে শরীরটা ব্যথা করে দিয়েছেন, আর এখন বলছেন আমি নাকি আদরের জন্য এমন করেছি। দূরে যান বলছি, এখন থেকে আমার ধারে কাছেও আসবেন না আপনি। রুদ্র এবার পুরোপুরি উঠে বসে তুরার উপর ঝুঁকে এলো। তার চোখ মুখে সেই দুষ্টুমি আভা। সে আলতো করে কম্বলটা টেনে সরিয়ে দিয়ে বলল, শোন তোরা, জোর করে দূরে সরিয়ে দিলেই কি আর থাকা যায়? আর ব্যথার কথা বলছিস, ওটা তো আমার ভালোবাসার প্রমাণ। আর এই ব্যথাটা আবার একটু দিই। কথাটা শেষ হতে না হতেই রুদ্র তুরার গোলাপি ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। অতকিত এই আক্রমণে তুরা প্রথমে থতমত খেয়ে গেল, পরক্ষণেই শুরু করলো বাধা দেওয়া। সে রুদ্রের চওড়া পিঠে সমান তালে কিল ঘুষি মারতে লাগলো। কিন্তু রুদ্র যেন আজ পাথরের পাহাড়, এক চুলো নড়ল না, বরং সে আরো গভীরভাবে তুরার ভালোবাসায় মেতে উঠল। তুরা এক সময় হাঁপিয়ে গিয়ে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। রুদ্রের মাতাল করা আদরে জোয়ারে সে নিজেও নিজেকে সঁপে দিল এক গভীর অনুভূতির সাগরে। বেশ কিছুক্ষণ পর শাওয়ার শেষ করে তোয়ালে জড়িয়ে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে ঢুকলো তুরা। ব্যথায় তার কপালে হালকা ভাঁজ। বিছানায় আয়েশ করে বসে থাকা রুদ্র তুরার এই দশা দেখে বাঁকা হাসলো। দুষ্টুমি ভরা গলায় বলল, কি রে বউ, খুব বেশি কষ্ট হচ্ছে বুঝে? আসবি একটু কাছে, আমি না হয় পাটা টিপে দিলাম। রুদ্রের এই রসিকতা শুনে তুরা আর সহ্য করতে পারল না।
হাতের কাছে থাকা ভেজা তোয়ালেটা সজোরে রুদ্রের দিকে ছুঁড়ে মেরে রেগে আগুন হয়ে বলল, নির্লজ্জ পুরুষ কোথাকার! একদিকে কষ্ট দিয়ে শরীরটা শেষ করে দিচ্ছেন, আবার এখন ঢং করে বলছেন টিপে দেবেন। একদম মুখ সামলে কথা বলবেন। রুদ্র হাসি মুখে তোয়ালাটা ধরে নিয়ে নিজের ঘাড়ে জড়িয়ে নিল। তারপর ধীর পায়ে তুরার একদম কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত নেশা। সে তুরার কানের কাছে ফিসফিস করে বলল, শোন তোরা, এমন মিষ্টি কষ্ট আমি তোকে সারা জীবন দিতে চাই। আর নির্লজ্জ বললি না? আমার ভালোবাসাটা এমন নির্লজ্জ ভালোবাসা, সেখানে শরম লজ্জা তো দূরের কথা, লজ্জা নিজে আমাকে দেখলে সালাম ঠুকে পালিয়ে যাবে। এই আদর তোকে এখন থেকে সবসময় সহ্য করার অভ্যাস করতে হবে। তুরার গালে লাল আভা দেখে রুদ্র আরো সাহসী হয়ে উঠল। সে আরেকটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, চল না বউ, বাথরুম আরও একটা রাউন্ড খেলে, যত বেশি খেলা হবে তত বেশি মজা পাবি। কথাটা শুনেই তুরার মাথায় রক্ত চড়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে সে আয়নার সামনে থেকে রুদ্রের প্যান্টের বেল্টটা খপ করে খুলে নিল। বেলটা উঁচিয়ে যেই না রুদ্রের দিকে তেড়ে এলো, অমনি রুদ্র এক লাফে দরজার দিকে ছুট দিল। ওয়াশরুমে ঢুকে পড়ার আগে হাসতে হাসতে চিৎকার করে বলল, বাপ রে, খেপেছে রে! রৌদ্রের বাঘিনী বউ আজ পুরোপুরি খেপেছে। নিজের জীবন বাঁচাতে চাইলে এখনই পালাই, বুদ্ধিমানের কাজ। চাচা, আপন প্রাণ বাঁচা। নিজের শরীরের উপর অস্বাভাবিক ভার অনুভব করে তিথির কাঁচা ঘুমটা এক নিমেষেই টুরে গেল। চোখ খুলেই সে যা দেখলো তাতে তার হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড়। দেখলো বিশাল দেহি আয়ান আস্ত একটা পাহাড়ের মতো তার বুকের উপর চড়ে ঘুমিয়ে আছে। তিথির দম যেন আটকে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে সর্বশক্তি দিয়ে আয়ানকে ধাক্কা দিতে দিতে চিৎকার করে উঠল, এই আইনের বাচ্চা, মশের একটা বস্তা নামো বলছি, আমার উপর থেকে তাড়াতাড়ি নামো। আয়ান ঘুমের ঘরে কখন যে তিথির উপর রাজত্ব গড়ে বসেছে সে নিজেও জানে না। তিথির ধাক্কা ধাক্কিতে সে নামা তো দূরের থাক, উল্টো শরীরের পুরো ভরটা ছেড়ে দিয়ে আরো আয়েশ করে শুলো। তারপর ঘুম জড়ানো গলায় বিড়বিড় করে বলল, ডিস্টার্ব করিস না তো তিথি, ঘুমোতে দে। আজ বিছানাটা হঠাৎ এত নরম তুলতুলে লাগছে কেন বলতো? মনে হচ্ছে তুলোর মেঘের ওপর শুয়ে আছি। আয়ানের কথা শুনে তিথির পিত্তি জ্বলে গেল। সে দাঁতে দাঁত চেপে কোনো মতে ফিসফিস করে বলল, তুমি কোনো তুলোর মেঘে নাও, আজ তো একটা মানুষের উপর শুয়ে আছো। তুমি কি সরবে নাকি লাথি মেরে খাট থেকে ফেলে দেব? তিথির এই রণমূর্তি দেখে আয়ান একটু নড়ে চড়ে বসলো। মাথা তুলে আলসেমি ভরা চোখে তাকিয়ে দেখল সে সত্যি তিথির বুকের উপর বুক ঠেকিয়ে শুয়ে আছে, আর তিথি ঠিক তার নিচেই রাগে ফুঁসছে। আয়ান মোটেও অপ্রস্তুত হলো না, বরং তিথির লাল হয়ে যাওয়া রাগী মুখটার দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হেসে বলল, আরে বা, সকাল সকাল আমার রুমে দেখি বিন্দু মরিচ ফুটলো। এত ঝাল কোত্থেকে এলো রে? তিথি তখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আয়ানের দানবীয় শরীরের নিচে পিসটা হতে হতে সে আবারও ধাক্কা দিয়ে বলল, আয়ন ভাইয়া নামো বলছে, তোমার এই পাহাড়ের মতো সোয়েটার নিয়ে আমার এইটুকু ছোট্ট শরীরকে একদম পিষে ফেলেছ, একদম জান বেরিয়ে যাচ্ছে আমার। তিথির কথা শুনে আয়ান তো সরার নামই নিল না, বরং তার শরীরের উপর আরো দ্বিগুণ ভর ছেড়ে দিয়ে আলতো করে হাসলো। সেই হাসিতে যেন খুনের নেশা মিশে আছে। সে তিথির কানের খুব কাছে মুখ নিয়ে দুষ্টুমি ভরা গলায় বলল, না রে তিথি, একদমই উঠবো না। আমার এই নতুন বিছানাটা বড্ড বেশি আরামদায়ক। আগের খটখটে বিছানার সাথে আমার চিরতরে ব্রেকআপ। এখন থেকে এই নরম বিছানার সাথেই আমার নতুন রিলেশন। রাতে তোকে মন ভরে আদর করার পর যখন ক্লান্ত হয়ে পড়ব, তখন তো আমার এমন একটা তুলতুলে গদিই চাই। তাই ঠিক করেছি আজ থেকে এটাই আমার পার্মানেন্ট বিছানা। আয়ানের মুখে এমন নির্লজ্জ আর বেহেয়া আবদার শুনে তিথির ধৈর্যের বাত এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। রাগে তার শরীর আগুনের গোলার মতো জ্বলতে শুরু করলো। সে বিছানায় শুয়ে থেকেই দু হাত দিয়ে নিজের কান চেপে ধরে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল, আয়ানের বাচ্চা, তুই এখনই চুপ করবি, না হলে কসম করে বলছি আজ তোর মাথা ফাটিয়ে আমি খিলি বের করে নিব। তিথির সেই রাক্ষসী চিৎকারে আয়ানের কানের পর্দা বুঝি ছিঁড়েই যেত। সে এক ঝটকায় তিথির উপর থেকে নেমে ছিটকে দূরে গিয়ে দাঁড়ালো।
নিজের কান দুটো চেপে ধরে সেও সমান তালে পাল্টা চিৎকার করে উঠল। আরে শালি, আস্তে চিল্লাইতে পারিস না? কানের পর্দা ফাটানোর কোনো কন্ট্যাক্ট নিয়েছিস নাকি রে? প্রতিদিন সকাল সকাল এমন রাক্ষসীর মতন গর্জন কেন পারিস? তুই তো আসলে একটা শালি, কুত্তির বাচ্চা, ডাইনির বাচ্চা, রাক্ষসীর বাচ্চা, কুটনি বুড়ির বাচ্চা, পেতনির বাচ্চা আর শাকচুনির বাচ্চা। তিথি বিছানার উপর ধপ করে উঠে বসলো। রাগে তার বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে, চোখ দুটো দিয়ে যেন ঠিকরে আগুন বেরোচ্ছে। আয়ানের গালি শুনে সেও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে চোখ পাকিয়ে হাত নেড়ে পাল্টা তোপ দাগতে শুরু করলো। কি? আমি ওইসবের বাচ্চা? তাহলে তুমিও শুনে রাখো আয়ান, তুমি একটা কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, শুয়োরের বাচ্চা, কাঠবিড়ালির বাচ্চা, ইঁদুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, তেলাপোকার বাচ্চা, শয়তানের বাচ্চা, হাঁসের বাচ্চা, বেয়ারা মূর্খের বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, বাঘের বাচ্চা, খরগোশের বাচ্চা, আর আজ তো একটা খবিশের বাচ্চা। তিথি একদমে এতগুলো গালি দিয়েও যেন শান্ত হতে পারছিল না। সেই মুখেই ছিল আরও কিছু বলার জন্য, কিন্তু তার আগেই আয়ান এক লাফে বিছানায় হাত দিয়ে তিথির একদম গায়ের উপর ঝুঁকে পড়ল। তার চোখের সেই দুষ্টুমির চাহনি দেখে তিথি কিছুটা থতমত খেয়ে গেল। আয়ান বাঁকা হেসে ফিসফিস করে বলল, আরে থাম থাম, একটু দম নেব। এইভাবে এক নিঃশ্বাসে চেঁচালে তো শরীরের সব ক্যালসিয়াম শেষ হয়ে যাবে। তখন রাতে আমার আদর যখন সহ্য করতে পারবি না, ক্যালসিয়ামের অভাবে যখন হাত পা ছেড়ে দিবি, তখন তো শুধুই কান্নাই করবি। আর তোর ওই কাতর তৃপ্তি দেখে আমি যদি নিজের শক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তখন সামলাবে কে শুনি? আয়ানের মুখে এমন নির্লজ্জ আর রসালো কথা শুনে তিথির মাথার রগ যেন এইবার ছিঁড়ে যাওয়ার জোগাড় হলো। সে রাগে দিশেহারা হয়ে পাশে থাকা বালিশটা খপ করে তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে আয়ানের দিকে ছুঁড়ে মারল। কিন্তু আয়ান যেন আগে থেকে প্রস্তুত ছিল। সে দারুণ ক্ষিপ্রয়ায় বালিশটা ক্যাচ করে ধরে ফেলল। এরপর বালিশটা আবার তিথির দিকেই আলতো করে ছুঁড়ে দিয়ে তার দিকে তাকিয়ে একটা রসালো ফ্লাইং কিস ছুঁড়ে দিল। তারপর টেবিল থেকে তোয়ালেটা ঘাড়ে ঝুলিয়ে নিয়ে দুলতে দুলতে আর গলা ছেড়ে গান গাইতে গাইতে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি নিয়া। এখন দিনে রাতে দেখায় শুধু আসল চেহারা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। আয়ানের গানের কলি শুনে তিথির বিছানায় বসে রাগে দাঁত কিরমির করতে লাগলো। এই লোকটার নির্লজ্জতার কোনো শেষ নেই। ঠান্ডা পানির কয়েকটা কোনা মুখে পড়তেই শিহাবের গভীর ঘুমটা পাতলা হয়ে এলো। সে ধীরে ধীরে চোখের পাতা মেলতেই দেখলো তার সামনে যেন এক স্বর্গীয় পরী দাঁড়িয়ে। জানালার ফাঁক দিয়ে আসা সকালের এক চিলতে রোদ এসে পড়েছে আরশির গায়ে। সে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে ঝাড়ছে, আর সেই চুলের ছিটে ফোটা পানি এসে লাগছে শিহাবের মুখে। আরশিকে এত কাক ভরে গোসল করতে দেখে শিহাব যেন অবাক হলো। সে বিছানায় উঠে বসে ঘোরে ঘোরে গলায় জিজ্ঞেস করলো, এত সকালে গোসল করলে কেন? আরশি আয়নার প্রতিবিম্বে শিহাবের দিকে তাকিয়ে এক চিলতে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, উঠেছেন? আসলে শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছিল, তাই ভাবলাম গোসলটাই সেরে নিই। শিহাব আর কথা বাড়ালো না। বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তার অবাধ্য চোখ দুটো আর চোখে একবার আরশিকে দেখে নিল। ভেজা চুলের পানি চুয়ে আরশির কাঁধ আর পিঠের উপর দিয়ে গড়িয়ে পড়ছে। দৃশ্যটা যেন একটা জীবন্ত জল রঙের ছবি। শিহাব অজান্তেই কয়েক সেকেন্ড পলকহীনভাবে তাকিয়ে রইল। আরশি হঠাৎ শিহাবের এই অপলক চাহনি খেয়াল করতেই সশব্দে একটু গলা খাকারি দিল। শিহাবের ঘোর মুহূর্তেই কেটে গেল। সে অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। পেছন থেকে আরশির খিলখিল হাসির শব্দ তার কানে আছড়ে পড়ল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে শিহাব যেই না আয়নার সামনে দাঁড়াতে যাবে, অমনি তার নজর পড়ল বিছানার দিকে। আরশি গভীর মনোযোগ দিয়ে বিছানা গোছাচ্ছে। নিচু হয়ে চাদর টানতে গিয়ে তার গলার ওড়নাটা একপাশে ঝুলে পড়েছে, আর জামার কিছুটা নিচু অংশ দিয়ে তার দুধসাদা বুকের ভাঁজ উকি দিচ্ছে।
শিহাব যেন নিজের চোখ দুটোকে শাসন করতে পারছে না। সে কয়েকবার জোরে জোরে ঢোক গিলে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম লাগাতে লাগাতে সে রাগে আর বিরক্তিতে বিড়বিড় করে বলতে লাগলো, বেটার সমস্যা কি? কখনো ভেজা চুল দেখিয়ে মানুষের মনোযোগ টেনে নিচ্ছে, আবার কখনো এভাবে জাস্ট বিরক্তিকর। ওকে ইচ্ছে করে এমন অসভ্যতা করছে? শিহাব আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা সামলে নিল। তারপরে গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে কিন্তু কিছুটা বিরক্তি মিশিয়ে আরশির উদ্দেশ্যে বলল, বলছিলাম কি আরশি, তোমার নিজের দিকে একটু খেয়াল রেখে কাজ করা উচিত। এই অবস্থায় চোখের সামনে কাজ করাটা আমার কাছে জাস্ট বিরক্তিকর লাগে। শিহাবের কথা শুনে আরশির হাতের কাজ হঠাৎ থেমে গেল। সে কয়েক মুহূর্ত কিংকর্ত বিমুখ হয়ে শিহাবের চওড়া পিঠের দিকে তাকিয়ে রইল। কথার মানেটা ঠিক বুঝতে না পেরে যখন নিচের দিকে তাকালো তখন লজ্জায় তার মাথা কাটা যাওয়ার জোগাড়। ওড়নাটা এক পাশে ঝুলে পড়ে আছে আর জামার গলাটাও অনেকটা নেমে গেছে। তড়িঘড়ি করে ওড়নাটা টেনে গলার কাছে শক্ত করে জড়িয়ে নিয়ে আরশি আমতা করে বলল, আসলে খেয়াল ছিল না, একদম বুঝতে পারিনি। শিহাব আর কোনো পাল্টা জবাব দিল না। গুমোট এক নিস্তব্ধতার মাঝে সে দ্রুত তৈরি হয়ে নিল। নিচে ড্রয়িং রুমের একে একে সবাই এসে জড়ো হতে শুরু করেছে। তুরা, রুদ্র, তিথি, আয়ান সবাই নেমে এলো। তুরা যখন ধীর পায়ে খাবার টেবিলের দিকে এগিয়ে আসছিল, আরফা চট করে তার পাশে গিয়ে কানে কানে ফিসফিস করে বলল, বলছি কি তোরা, রৌদ্র ভাই কি কাল রাতে তোকে একটু বেশি আদর দিয়ে ফেলেছে নাকি? আর সেই আদরের চিহ্ন কি আমাদেরও দেখাতে চলে এসেছিস? ওরে ছেড়ি, আমি এখানে সিঙ্গেল মানুষ, আমার অন্তরে আর জ্বালা দিস না প্লিজ। তোর কাঁধের কাছে জামাটা একটু সরে গেছে, পরিষ্কার কামড়ের দাগ দেখা যাচ্ছে। আরফার কথা শুনে তুরার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বড় বড় চোখ করে চট করে নিচের কাঁধের দিকে তাকিয়ে দেখল সত্যি তো রুদ্রের দেওয়া ভালোবাসার গভীর চিহ্নটা জামার পাশ দিয়ে উকি দিচ্ছে। লজ্জায় তুরার মুখটা টকটকে লাল আপেলের মতো হয়ে গেল। সে দ্রুত হাত দিয়ে জামাটা টেনে ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে আরফার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আরফা আর চোখে মুখ টিপে হাসতে লাগলো। সবাই মিলে ডাইনিং টেবিলে বসে খাওয়া শুরু করার কিছুক্ষণ পর পরিবেশটা একটু গম্ভীর হয়ে উঠল। শিহাব গ্লাসে এক চুমুক পানি খেয়ে সবার উদ্দেশ্যে বলল, আসলে আপনাদের একটা কথা বলতে যাচ্ছি। আমি আজই চলে যাব। অফিসে খুব জরুরি একটা মিটিং আছে, যেটা কোনোভাবে ম্যানেজারের উপর ভরসা করে ছেড়ে দেওয়া যাবে না। শিহাবের এই হঠাৎ চলে যাওয়ার ঘোষণায় টেবিলের সবার মাঝে একটা নিস্তব্ধতা নেমে এলো। আশি এক মুহূর্তের জন্য শিহাবের দিকে তাকালো। তার চোখে যেন এক চাপা বিষণ্ণতা খেলা করে গেল। আনোয়ার খান দীর্ঘশ্বাস ফেলে শিহাবের দিকে তাকালেন। বড় ছেলের মতো শিহাবকে তিনি বেশ পছন্দ করেন, তাই মন থেকে চাইছিলেন সে আরও কটা দিন থাকুক। তিনি খানিকটা অনুরোধের সুরে বললেন, আর কিছুদিন কি থাকা যায় না বাবা? কোনোভাবে কি অফিসের কাজটা ম্যানেজ করা যায় না? শিহাব বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে জবাব দিল, না আঙ্কেল, এই কাজটা এখন অন্য কাউকে দিয়ে হবে না। ম্যানেজারের উপর ভরসা করে ফেলে রাখলে বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সময় আমরা সরাসরি থাকাটা খুব জরুরি। আনোয়ার খান ধীরস্থিরভাবে মাথা নাড়লেন। তিনি নিজে একজন ব্যবসায়ী, তাই খুব ভালো করেই জানেন ব্যবসার ক্ষেত্রে সময়ের গুরুত্ব আর ঝুঁকি কতটা মারাত্মক হতে পারে। তাই তিনি আর জোরাজুরি না করে মৌন সম্মতি দিলেন। পুরো ডাইনিং টেবিল জুড়ে এক ঘুমট নিস্তব্ধতা নেমে এলো। বেশ কিছুদিন কেটে গেল। সময় কারো জন্য থমকে থাকে না, সে তার আপন গতিতে বয়ে চলে। তুরা আর রুদ্রের দিনগুলো এখন কাটছে অফুরন্ত রোমান্স আর হাসি খুশিতে। অন্যদিকে আয়ান আর তিথির খুনসুটি আগের মতোই আছে। তবে তিথির পরীক্ষা থাকায় আয়ান এখন আর আগের মতো তাকে জ্বালাতন করে না। আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান এখন বাসাতেই বেশি সময় কাটান। ফ্যামিলির বিজনেসের পুরো দায়িত্ব এখন রুদ্র আর আয়ানের কাঁধে। রুদ্র শুধু দেশি ব্যবসায়ী নয়, বরং সুইজারল্যান্ড বিজনেসটাও ল্যাপটপের মাধ্যমে মিটিং আর ডিল ফাইনাল করে দারুণভাবে সামলাচ্ছে। এদিকে আরশি এখন শিহাবদের বাসাতেই থাকছে। আরশিও কিন্তু কম যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে সে শিহাবকে বিভিন্ন জ্বালাতন করছে।
শিহাব ভেতরে ভেতরে ভীষণ বিরক্ত হলেও মুখে কিছু বলতে পারছে না, কারণ মিনহা চৌধুরী কড়া শাসনে জানিয়ে দিয়েছেন আশিকে যদি কেউ কিছু বলে তবে তিনি মেরে তার চামড়া তুলে ফেলবেন। মায়ের এমন মারমুখী আদেশের সামনে শিহাব এখন পুরোপুরি নিরুপায়। সময় দুপুর। আরশির ড্রয়িং রুমে সোফায় বসে মিনহা চৌধুরীর মাথায় যত্ন করে বিনুনি গেঁথে দিচ্ছে আর দুজনে মিলে গল্পতে মেতেছে। হঠাৎ আরশির মনে একটা প্রশ্ন জাগলো। সে কৌতূহলী হয়ে মিনহা চৌধুরীকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, শিহাব খেতে সব থেকে বেশি কি পছন্দ করে? মিনহা চৌধুরী ছেলের পছন্দের কথা শুনে মুচকি হাসলেন। তিনি পরম মমতায় বললেন, শেহাব সব থেকে বেশি পছন্দ করে পায়েস। ও ছোটবেলা থেকে পায়েস দারুণ পছন্দ করে। আরশি মনে মনে কিছু একটা পরিকল্পনা করে বলল, আচ্ছা মা, আমি যদি নিজের হাতে পায়েস বানাই তাহলে কি উনি খাবেন? মিনহা চৌধুরী মেয়ের মতো আবদার শুনে হো হো করে হেসে উঠলেন। তিনি আরশির চিবুক ছুঁয়ে আদর করে বললেন, দেখো মেয়ের কাণ্ড, খাবে না কেন? তুমি যদি এত কষ্ট করে বানাও তবে ও অবশ্যই খাবে, বরং ও খুশি হবে। আরশি মনে মনে ঠিক করে নিল যে আজ সে পায়েস রান্না করেই ছাড়বে। যেই ভাবা সেই কাজ। সে দ্রুত রান্নাঘরে গিয়ে ফোন থেকে পায়েস রান্নার রেসিপি বের করে মন দিয়ে দেখে নিল। তারপর প্রয়োজনীয় সব উপকরণ একে একে চুলার সামনে এনে গুছিয়ে রাখল। কাজ শুরু করার মুহূর্তেই তার কাজু বাদামের কথা মনে পড়ল, কিন্তু রান্নাঘরের আশেপাশে কোথাও বাদামের কোটা খুঁজে পেল না। হঠাৎ আরশির নজর গেল থায়ের উপরের তাকে রাখা একটি বয়ামের দিকে। সেখানে বাদাম রাখা থাকলেও সেটা আরশির নাগালের বেশ বাইরে। সে হাত বাড়িয়ে নাগাল পাওয়ার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু বারবার ব্যর্থ হলো। আরশি পায়ের আঙ্গুলের ভর দিয়ে উঁচু হয়ে বারবার চেষ্টা করতে করতে হাঁপিয়ে উঠল। বিরক্ত হয়ে সে নিজেই বিড়বিড় করে বলল, ইয়া আল্লাহ, এত উঁচুতে কেউ জিনিস রাখে? হাত বাড়াতে বাড়াতে তো আমার জান বেরিয়ে যাচ্ছে। ঠিক তখন পেছন থেকে কেউ বাদামের বয়ামটা হাত বাড়িয়ে অনায়াসে নামিয়ে নিল। আরশির একদম গা ঘেঁষে দাঁড়িয়ে বয়ামটি রাখতে রাখতে সেই পরিচিত গম্ভীর স্বরে বলে উঠল, ছোটবেলায় তোমার মা হয়তো তোমাকে ঠিকমতো হরলিক্স খাওয়ায়নি, তার জন্যই বোধহয় এত খাটো হয়ে গেছো। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে আরশি ঘাড় বাঁকিয়ে তাকে দেখলো পেছনে শিহাব দাঁড়িয়ে আছে। শিহাবের মুখে এমন বাঁকা কথা শুনে আরশি ভ্রু কুঁচকে রেগে গিয়ে বলল, কি? আমি খাটো? তার মানে আপনি বলতে চাইছেন আমি খাটো? শিহাব ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলল। আরশির রাগী মুখের দিকে তাকে শান্ত গলায় বলল, হ্যাঁ, তা তো কি, সামান্য এইটুকু উঁচুতে হাত পৌঁছায় না বলে বলছো? ইয়া আল্লাহ, জান বের হয়ে যাচ্ছে। এটাকে খাটো ছাড়া আর কি বা বলা যায়? কথাটা বলেই শিহাব বয়ামটি আরশির হাতে দিয়ে পুনরায় একটু কৌতূহলী গলায় বলল, বাই দা ওয়ে, তুমি এই ভর দুপুরে রান্না করে কি করছো? শিহাবের হঠাৎ এমন প্রশ্নে আরশি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার গলার স্বর কিছুটা নিচু হয়ে এলো। লজ্জামাখা গলায় ছোট করে বলল, পায়েস রান্না করব। আরশির কথা শুনে শিহাব থামলো। সে খানিকটা বাঁকা দৃষ্টিতে আরশিকে ওপর নিচ ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে বেশ তাচ্ছিল্য সুরে বলল, গুড, বানাও। তবে দেখো, আবার আই লাভ ইউ মুভির মতো ভুল করে চিনির জায়গায় লবণ দিয়ে দিও না। কথাটা শোনা মাত্রই আরশির কান ঝাঁঝা করে উঠল। অপমানে তার গলার রগগুলো যেন ফুলে উঠল। সে প্রচন্ড রাগে তরপরিয়ে উঠে চড়া গলায় পাল্টা কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগেই শিহাব ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ঝুলিয়ে বড় বড় পা ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আরশি রাগে ফুঁসতে ফুঁসতে হাতের বয়ামটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আজ রান্না ঠিক মতো পারি না বলে আপনার মুখ থেকে এসব কথা শুনতে হলো? অপমান, জাস্ট জ্যান্ত অপমান। রুদ্রের আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। মিটিং শেষ করে ক্লায়েন্টদের সাথে কিছুক্ষণ কথা বলে সে রিসোর্ট থেকে বের হয়ে পড়ল। পকেট থেকে ফোন বের করে তুরার নাম্বারে কল দিয়ে গাড়িতে উঠতে উঠতে ফোনটা কানে ধরল। তুরা তখন ব্যালকনিতে বসে খুব মন দিয়ে একটি উপন্যাস পড়ছিল। হঠাৎ পাশে থাকা ফোনটা বেজে উঠতেই সে চমকে তাকালো। স্ক্রিনে রুদ্রের নাম দেখে তুরা দ্রুত কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রুদ্র বেশ চনমনে গলায় বলল, বেবি, একটা পার্সেল যাবে, ওটা রিসিভ করে দেখে চটজলদি তৈরি হয় না, আমি আসছি।
তুরা অবাক হয়ে কপালে ভাঁজ ফেলে বলল, কোথায় যাব? সারপ্রাইজ। এখন আর কথা না বলে জলদি জলদি রেডি হয়ে থাক, আমি আসছি। কথাটা বলেই রুদ্র ফোনের লাইন কেটে দিল। তুরা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বইয়ের পাতায় মন দেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই পার্সেলটা এসে পৌঁছালো। তনুজা খান নিজেই পার্সেলটা নিয়ে তুরার ঘরে এসে দিয়ে গেলেন। তুরা কৌতূহল নিয়ে প্যাকেটটা খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল। ভেতরে একটা গাঢ় সোনালী রঙের জর্জেট শাড়ি, সাথে চমৎকার ম্যাচিং জুয়েলারি আর রেশমি চুড়ি। তুরা অবাক হলেও আর সময় নষ্ট করলো না। রুদ্রের কথা মতো সব কিছু পরে তৈরি হয়ে নিল। তনুজা খান গত কয়েকদিন তুরাকে সুন্দর করে শাড়ি পরা শিখিয়ে দিয়েছেন, তাই আজ একা পড়তে তেমন সমস্যা হলো না। সাজগোজ শেষ করে তুরা অধীর আগ্রহে ব্যালকনিতে পায়চারি করতে লাগলো। এদিকে রুদ্র এক মনে গাড়ি ড্রাইভ করছে। দুপুরের তপ্ত রোদ, তাই রাস্তার মানুষের আনাগোনা কিছুটা কম। বেশ নিরিবিলি পরিবেশ। রুদ্র যখন আপন মনে গাড়ি চালাচ্ছিল, হঠাৎ তার চোখ গেল রাস্তার ধারে। দেখলো কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে ঘিরে ধরে বিরক্ত করছে। মেয়েটা নিজেকে রক্ষা করার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু ছেলেগুলো যেন আরো বেশি আশকারা পেয়ে সীমা ছাড়িয়ে যাচ্ছে। রুদ্র এই দৃশ্য দেখে সহ্য করতে পারল না। বিকট শব্দে ব্রেক কষে গাড়িটা থামালো। দ্রুত গাড়ি থেকে নেমে সরাসরি ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো।